Assalamu alaikum, dear audience. Welcome back to English with Shahadat. আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম অন্য আরেকটি ভিডিওতে। তো আজকে মূলত ভিডিওতে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ইংরেজি গ্রামারের শেখার জার্নিতে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম ধাপ কিন্তু গুরুত্বপূর্ণ। তো এই ধাপটি আমরা আসলে আমাদের স্কুল লাইফ থেকে প্র্যাকটিস করে আসছি, বাট আমাদের সেই প্র্যাকটিস থাকার পরেও আমরা এই ধাপে সবচেয়ে বেশি ভুল করে থাকি। এর অন্যতম কারণ হচ্ছে আমরা আসলে এই ধাপটি এমনভাবে শিখে থাকি যেটা প্র্যাকটিক্যালি আমরা ইউজ করতে পারি না। যার ফলে হয় কি, আমরা আসলে প্র্যাকটিক্যালি যখন ব্যবহার করার প্রয়োজন হয় বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম অথবা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, তখন আমরা এগুলো ব্যবহার করতে পারি না। এছাড়াও বাস্তব জীবনে আমরা যখন ইংরেজি পড়ি লিখি সেখানেও আমাদের ব্যবহার করতে ব্যর্থ হই শুধুমাত্র প্র্যাকটিক্যাল না শেখার কারণে। তো আজকে মূলত এই টপিকটি নিয়ে একটু গুছিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক, লেটস ডাইভ ইন। ওকে, আজকে কথা বলবো পার্টস অফ স্পিচ নিয়ে। পার্টস অফ স্পিচ আগে একবার বলেছিলাম আমার একটি ভিডিওতে যে পার্টস অফ স্পিচ এর মানে কি। এর মানে হচ্ছে ভাষা মূলত হচ্ছে আমরা মুখ দিয়ে যা বলি বা মন দিয়ে যা ভাবি এবং কলমে প্রকাশ করি, সেটাই হচ্ছে ভাষা। তাহলে মুখ দিয়ে যা বললি সেটা হচ্ছে স্পিচ। এই স্পিচের প্রত্যেকটি শব্দের এক একটি নাম রয়েছে এবং এই প্রত্যেকটি অংশের এক একটি ব্যবহার রয়েছে। আর এই নাম এবং ব্যবহারগুলোকে মূলত পার্টস অফ স্পিচ বলা হয়। তাহলে এই পার্টস অফ স্পিচ তো আমরা ক্লাস 1 থেকে শিখে আসি, তাহলে এখন শেখা কি আছে? আসলে পার্টস অফ স্পিচ আমরা 1 থেকে শিখে থাকি, কিন্তু সেটা টোটালি সংখ্যাভিত্তিক মুখস্থ করে। যার ফলে হয় কি, যখন কোনো এক্সামে পার্টস অফ স্পিচ ভিত্তিক কোনো কোশ্চেন আসে আমরা কনফিউজড হয়ে যাই যে আসলে এটার উত্তর কোনটা হবে। তো আজকের ভিডিওতে আমি পার্টস অফ স্পিচ নিয়ে বেসিক কনসেপ্টটা নিয়ে কথা বলবো। এরপর প্রত্যেকটা পার্ট, এই স্পিচ পার্টস অফ স্পিচের প্রত্যেকটা পার্ট নিয়ে আলাদা আলাদা লং ভিডিও থাকবে, যে ভিডিওগুলোতে ওই বিষয়গুলোকে অনেক এলাবোরেট করা হবে এবং সেখানে দেখানো হবে প্র্যাকটিক্যালি যে আমরা এই পার্টস অফ স্পিচ কিভাবে স্টাডি করলে, প্রত্যেকটা পার্টকে আলাদাভাবে কিভাবে স্টাডি করলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহারে সুবিধা হবে এবং এক্সামগুলোতে আমরা ভালো করতে পারবো। তো চলুন পার্টস অফ স্পিচ নিয়ে শুরু করা যাক। পার্টস অফ স্পিচ এর শুরুর প্রথম অংশটাই হচ্ছে নাউন্স। তো নাউন্স আসলে কি, নাউন কি? Nouns are those words which describes any name or identity. তো নাউন হচ্ছে সেই ধরনের শব্দগুলো যে শব্দগুলো সাধারণত কোনো নাম বা পরিচয় প্রকাশ করে থাকে। এটা যে কোনো কিছুর হতে পারে, এটা মানুষের হতে পারে, বস্তুর হতে পারে, ব্যক্তি, তারপরে হচ্ছে যে কোনো একটা ধারণার হতে পারে, আমাদের ইমোশনের নাম হতে পারে। ফর এক্সাম্পল যদি উদাহরণস্বরূপ বলি, যেমন ধরুন আমি বললাম আই অ্যাম শাহাদাত হোসেন, এখানে আমার নাম হচ্ছে শাহাদাত হোসেন, তাহলে শাহাদাত হোসেনটা নাউন। তারপরে আমি বললাম আই অ্যাম আ টিচার, তাহলে আমি এখানে টিচার, টিচার শব্দটা হচ্ছে একটা নাউন, কারণ এটা আমার আইডেন্টিটি বা পরিচয় প্রকাশ করেছে। তারপরে আমি বললাম আই অ্যাম এ বয়, এই যে বয় বললাম, এই বয় শব্দটাও আমার পরিচয় প্রকাশ করেছে, তাহলে এটাও একটা নাউন। এছাড়াও আমরা মূলত নাউনের মাঝেই বাস করি, আমাদের চারপাশে সাথে সব জায়গায় নাউন, অর্থাৎ যে কোনো জিনিসের নাম হলেই সেটা হবে নাউন। যেমন ধরেন এটা হচ্ছে কি ফিঙ্গার, তাহলে এটা একটা নাউন। এটা পুরোটা হ্যান্ড, এটা একটা নাউন। গ্লাস নাউন, টেবিল নাউন, চেয়ার নাউন, পেন নাউন, ফ্যান, টিভি, ফ্রিজ, ইচ অ্যান্ড এভরিথিং ইজ এ নাউন। ইভেন আমাদের যে ইমোশনের নামগুলো আছে, যেমন হ্যাপিনেস, হ্যাপিনেস মানে কি সুখ, এটা একটা নাম আমাদের ইমোশনের, এটা হচ্ছে একটা নাম। তার মানে আমরা আজকে থেকে যত নাম আছে সব এগুলোকে নাউন হিসেবে আমরা ডিসক্রাইব করব বা নাউন হিসেবে আইডেন্টিফাই করব। এই নাউনের অনেক প্রকারভেদ রয়েছে, এটা নাউনের আলাদা একটা ভিডিওতে পুরো বিস্তারিত আলাপ আলোচনা করা হবে। যেমন কিছু নাউন আছে কাউন্টেবল, কিছু আনকাউন্টেবল, আবার কাউন্টেবলের মধ্যে কিছু নাউন সিঙ্গুলার, কিছু নাউন প্লুরাল। তো এই যে যে ব্যাপারগুলো মানে সরি, কাউন্টেবল নাউনের মধ্যে রয়েছে সিঙ্গুলার ফর্ম, নাউনের প্লুরাল ফর্ম, এই টোটাল ব্যাপারগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করবো একদম বিস্তারিতভাবে নাউনের একটা আলাদা ভিডিওতে। কারণ আজকের এক ভিডিওতে যদি সব নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করতে যাই তাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো নাউনের পরে কি আসে? নাউনের পরে সাধারণত আসে প্রোনাউন। তো প্রোনাউন গুলো কি? প্রোনাউন মূলত হচ্ছে সেই সকল শব্দ যা আমরা
নাউনের পরিবর্তে ব্যবহার করি। যেমন ধরুন আমার কলিগ আছেন, ওনার নাম হচ্ছেন মাহবুব, তো আমি বললাম মিস্টার মাহবুব ইজ মাই কলিগ, মিস্টার মাহবুব ইজ অলসো মাই ফ্রেন্ড, মিস্টার মাহবুব ইজ এ গুড ম্যান, মিস্টার মাহবুব ইজ এ গুড টিচার। তাহলে এই যে আমি বারবার মিস্টার মাহবুব দিয়ে লাইনগুলো বললাম, এই লাইনগুলো শুনতে কিছুটা বিরক্তিকর, কারণ বারবার একটা নামকে ফোকাস করা হচ্ছে, এর জন্য আমাদের কাছে কিছুটা বিরক্তিকর লাগে। তো এই অবস্থা উত্তরণের জন্য আমরা যে শব্দগুলো ব্যবহার করে থাকি, যেমন আমি বললাম মিস্টার মাহবুব ইজ মাই কলিগ, মিস্টার মাহবুব না বলে পরের লাইন থেকে আমি বললাম হি ইজ আ গুড ম্যান, হি ইজ আ গুড টিচার। এই যে আমি মিস্টার মাহবুবের পরিবর্তে যে হি শব্দটা ব্যবহার করলাম, এই হি শব্দটা হচ্ছে প্রোনাউন। সাধারণত আমাদের কিছু কমন পার্সোনাল প্রোনাউন যেটা আমরা আমাদের জীবনে বেশি ব্যবহার করি সেটা হচ্ছে আই, উই, ইউ, হি, শি, দে, ইট। এই এই প্রোনাউনগুলো আমরা আমাদের জীবনে বেশি ব্যবহার করি। এছাড়াও আরো অনেক শব্দ আছে যেগুলো প্রোনাউন, সেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ প্রোনাউন সম্বন্ধে যে বিস্তারিত ভিডিও আসবে সেটাতে আবার কথা বলবো। তো আশা করি প্রোনাউনের ব্যবহার এবং কাজ সম্বন্ধে আমরা মোটামুটি একটা বেসিক কনসেপ্টটা পেয়ে গেছি। প্রোনাউনের পরে আসবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মূলত কি? অ্যাডজেক্টিভ মূলত হচ্ছে এমন সকল শব্দ যে শব্দগুলো কোনো নাউনকে ডিসক্রাইব করে, অর্থাৎ নাউনের অন্য কোনো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, আকার, আকৃতি, রং ইত্যাদি প্রকাশ করে থাকে, সেই শব্দটাই হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে নাউনকে বর্ণনা করা, নাউন সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দেওয়া। ফর এক্সাম্পল আমি বললাম আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। আই হ্যাভ এ রেড কার, তাহলে আমি কি বললাম আমার একটি লাল গাড়ি আছে। তাহলে এখানে রেড শব্দটা কার শব্দ, যেহেতু নাউন, রেড শব্দটা কার শব্দটার সম্বন্ধে একটা এক্সট্রা তথ্য দিল যে এই গাড়িটা কি কালারের, এই গাড়িটা হচ্ছে রেড কালারের গাড়ি। এই যে এই ধরনের যে শব্দগুলো আছে এগুলো সবই হচ্ছে অ্যাডজেক্টিভ। মনে রাখবেন অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে নাউনকে ডিসক্রাইব করা। ওকে, তাহলে অ্যাডজেক্টিভের পরে আসবে আমাদের ইংরেজি ভাষার অন্যতম গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ, সেটা হচ্ছে ভার্ব। ভার্ব কেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? এর কারণ হচ্ছে ইংরেজি ভাষার প্রাণী হচ্ছে ভার্ব। আপনি শুধু ভার্ব দিয়ে ইংরেজি ভাষায় এক্সপ্রেশন প্রকাশ করতে পারবেন, কিন্তু শুধু ভার্ব ছাড়া আপনি কখনো এক্সপ্রেশন প্রকাশ করতে পারবেন না। ধরেন আপনি রাস্তা পার হতে চান, তাহলে আপনি বলবেন আই, মানুষজন কনফিউশন হবে যে আই কি। বাট আপনি যদি বলেন ক্রস, ক্রস, তখন মানুষ বুঝে নেবে যে আপনি রাস্তা পার হতে চাচ্ছেন। এই জন্য আমাদের ইংরেজি ভাষাতে ভার্ব অনেক গুরুত্বপূর্ণ এবং টেন্স গঠন হয় ভার্বকে ঘিরে। ভার্ব টেন্সে যে চেঞ্জ আমরা মূলত করি সেটা মূলত ভার্বকে ঘিরে চেঞ্জ করে থাকি। দ্যাটস ওয়াই ভার্ব ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টস অফ স্পিচ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো ভার্বের মধ্যে অনেক প্রকারভেদ আছে, সেটা ভার্ব নিয়ে আলাদা একটা ভিডিওতে বলবো। তো ভার্ব চেনার উপায় কি? ভার্ব হচ্ছে সেই সকল শব্দ যে শব্দগুলো মূলত কোনো অ্যাকশন প্রকাশ করে, এবং কিছু ভার্ব আছে আমাদের স্টেট প্রকাশ করে। অ্যাকশন কি রকম? যেমন ইট, ইট অর্থ খাই, এটা একটা অ্যাকশন, কাজ। স্লিপ অর্থ ঘুমানো, এটাও একটা কাজ। এখন স্লিপ অর্থ ঘুমানো, এটা যেহেতু একটা কাজ, অ্যাকশন। যারা বেশি ঘুমানোর কারণে বাসা থেকে কথা শুনতে হয় যে হ্যাঁ তুই একটা অলস অকর্মা, সারাদিন ঘুমাস, তারা আজকে থেকে বাসায় বলে দিবেন যে স্লিপ হচ্ছে ভার্ব, আর ইংরেজি ভাষায় যে কোনো ভার্বই হচ্ছে অ্যাকশন। তার মানে আমি অলস না, আমি একটা অ্যাকশনের মধ্যে আছি। আচ্ছা যাই হোক, আর অ্যাকশন ছাড়াও যে স্টেট ভার্বগুলো আছে, স্টেট ভার্বগুলো মূলত আমাদের অবস্থা অবস্থা বোঝায় বা আমাদের বিভিন্ন পরিচয় বোঝায়। যেমন আই উইল বিকাম এ ডাক্তার ইন ফিউচার, ভবিষ্যতে আমি একজন ডাক্তার হব। এইখানে এই যে বিকাম যে শব্দটা, এটা মূলত কি বুঝিয়েছে? আমার ভবিষ্যতের যে পরিচয়টা আমি ধারণ করতে চাই, যে অবস্থায় আমি যেতে চাই, সেই অবস্থাটাকে বুঝিয়েছে। অথবা আমি যদি বলি আই ফিল স্যাড, এর মানে কি? আমি খুব খারাপ অনুভব করছি, মন খারাপ লাগছে। তাহলে এই যে আমার অবস্থাটাকে বোঝালো কে? ফিল। তাহলে এটা হচ্ছে একটা স্টেট ভার্ব। তাহলে অ্যাকশন ভার্বও থাকতে পারে, স্টেট ভার্বও থাকতে পারে। এছাড়া ভার্বের আরো বিভিন্ন প্রকারভেদ রয়েছে, সেটা আমরা ভার্বের আলাদা একটা ভিডিওতে ডিসক্রাইব করব। আজকে শুধু আমরা বেসিক কনসেপ্টটা দিয়ে যাচ্ছি। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে পার্টস অফ স্পিচের মধ্যে অ্যাডভার্ব। Adverb is also one of the most important topic of parts of speech, especially for us who are
not native to this language, আমরা যারা মূলত এই ল্যাঙ্গুয়েজের নেটিভ না, মূলত আমরা যারা ছোটবেলা থেকেই মায়ের গর্ভ থেকে বা সমাজ থেকে দেশ থেকে এই ল্যাঙ্গুয়েজটা স্পিক করি না, আমাদের জন্য অ্যাডভার্বটা অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, অ্যাডভার্ব কোন শব্দগুলো বা অ্যাডভার্ব চেনার উপায় কি বা অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্ব মূলত বাক্যে অবস্থিত অন্য যে কোনো ভার্ব অথবা অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্ব অথবা পুরো একটা সেন্টেন্সকে ডিসক্রাইব করে বা মডিফাই করে। যেমন ধরেন আমি বললাম আই ওয়াক, আই ওয়াক মানে কি আমি হাঁটি। এবার আমি বললাম আই ওয়াক স্লোলি, স্লোলি শব্দটা এসে কি করলো, ওয়াক হাঁটাটাকে কি বললো, ধীরে ধীরে হাঁটে। তাহলে হাঁটাকেও মডিফাই করলো বা ডিসক্রাইব করলো যে কিভাবে হাঁটে, ধীরে ধীরে হাঁটে। তাহলে এই যে স্লোলি শব্দটা এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব বাক্যে ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্ব অথবা পুরো বাক্যকে মডিফাই করতে পারে। যেমন আমি বাক্যর একটা উদাহরণ দিলে যদি এভাবে, আনফরচুনেটলি উই হ্যাভ লস্ট দ্য গেম, দুর্ভাগ্যবশত আমরা খেলাটি হেরে গিয়েছি। এই যে আনফরচুনেটলি এটা পুরো লাইনটাকে ডিসক্রাইব করছে। এখানে আনফরচুনেটলি একটা অ্যাডভার্ব, বেশিরভাগ অ্যাডভার্বের শেষে এলওয়াই থাকে, তবে এখানে একটা কনফিউশন হতে পারে। সেই কনফিউশনটা হচ্ছে এলওয়াই থাকলে যে অ্যাডভার্বই হবে তা না, মাঝে মাঝে অ্যাডজেক্টিভও হতে পারে। তো এটার বেসিক পার্থক্যটা নিয়ে আমরা একদিন বর্ণনা করবো ইনশাল্লাহ। তো আমাদের মাঝে চলে গেল নাউন, তারপরে চলে গেল প্রোনাউন, তারপর অ্যাডজেক্টিভ, তারপর ভার্ব, তারপর হচ্ছে অ্যাডভার্ব। এরপর আছে মোস্ট ইম্পর্টেন্ট প্রেপোজিশন। সো প্রেপোজিশন ইজ এ পার্টস অফ স্পিচ which actually shows us, যেটা আমাদেরকে মূলত দেখায় যে বাক্যে অবস্থিত একটা শব্দ কোথায় এবং কিভাবে আরেকটা শব্দের সাথে কানেক্টেড। আর প্রেপোজিশন গুলো মূলত সাধারণত সময়, এছাড়াও হচ্ছে গিয়ে স্থান অথবা মুভমেন্টকে বর্ণনা করে থাকে। যেমন আমি যদি বলি আই গো স্কুল, কোনো একটা কিছু মিসিং মনে হচ্ছে, কারণ বাংলায় যদি বলি আমি স্কুলে যাই, আমি স্কুল যাই না, আমি স্কুলে যাই, এ যুক্ত হয়েছিল। তাহলে আই গো স্কুল, কোনো একটা কিছু মিসিং মনে হচ্ছে। এই যে গো, স্কুল, এই সেন্টে এই এই ওয়ার্ডগুলোকে কানেক্ট করার জন্য আমরা প্রেপোজিশন হিসেবে ব্যবহার করি এই বাক্যটাতে টু। আই গো টু স্কুল, তাহলে আমি কোথায় যাই, স্কুলে যাই। প্রেপোজিশনের কাজই হচ্ছে মূলত এই ধরনের কোন জিনিসটা কোনটার সাথে কিভাবে কানেক্টেড, এই কানেকশনটা স্থাপন করা। সো প্রেপোজিশন সব কিছু কমন প্রেপোজিশন আছে, যেমন টু, অন, ইন, অফ, অ্যাট, অ্যাবাউট, বিটুইন, তারপরে এছাড়াও ফ্রম। এগুলো হচ্ছে কমন প্রেপোজিশন যেগুলো আমরা আমাদের লাইফে ব্যবহার করে থাকি বেশিরভাগ সময়। এরপর প্রেপোজিশনের পরে আমাদের কাছে আসবে হচ্ছে কনজাংশন। সো পার্টস অফ স্পিচে কনজাংশন আরো গুরুত্বপূর্ণ, কারণ কনজাংশন হচ্ছে মূলত আমাদের সেন্টেন্সের ভেতরে শব্দগুলোকে জোড়া লাগায়, অথবা দুটো ক্লজকেও জোড়া লাগাতে পারে, অথবা দুইটা আলাদা আলাদা সেন্টেন্সকেও জোড়া লাগাতে পারে। জোড়া লাগানো বলতে এদের মাঝে যে সম্পর্কটা সেটা স্থাপন করে দেয়। যেমন আমি যদি বলি আই লাইক টি অ্যান্ড কফি, আই লাইক টি অ্যান্ড কফি, এখন আমি যদি বলতাম অ্যান্ডটা বাদ দিয়ে আই লাইক টি কফি, তাহলে এখানে টি আর কফিকে জোড়া লাগানোর জন্য অ্যান্ড শব্দটা যুক্ত হয়েছে। এছাড়া আমরা যদি আরো একটি বাক্স ক্লজের উদাহরণে যাই, যেমন আই ওয়াজ ইল বাট আই ওয়েন্ট টু স্কুল, আমি অসুস্থ ছিলাম বাট আমি স্কুলে গিয়েছিলাম। তাহলে আমি অসুস্থ ছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম, এই দুইটা বিপরীত ধর্মী কাজকে জোড়া লাগালো কে, বাট শব্দটা। তাহলে হচ্ছে আমরা এই লাইনে দেখতে পেলাম যে দুটো ক্লজকে জোড়া লাগাতে পারে। তো এইভাবে দুটো ক্লজ, দুটো সেন্টেন্স, দুটো ওয়ার্ড কেও একই সেন্টেন্সের অন্তর্গত জোড়া লাগে। সাধারণত এরা দুটো শব্দকে তাদের অর্থের ভিত্তিতে যুক্ত করে। তো কিছু কমন কনজাংশন কি আছে, যেমন বাট, অ্যান্ড, অর, অথবা আরো কিছু আছে ইফ, অ্যাজ, সিন্স, বিকজ। এগুলো মূলত হচ্ছে কিছু কমন কনজাংশন যেগুলো আমরা ব্যবহার করি। এছাড়াও আরো অনেক কনজাংশন রয়েছে যেগুলো আমরা কনজাংশনের আলাদা ভিডিওতে ডিসক্রাইব করে দিব। তো কনজাংশনের পরে রয়েছে কি, ইন্টারজেকশন। ইন্টারজেকশনকে আসলে পার্টস অফ স্পিচ, অনেক গ্রামারবিদ ইন্টারজেকশনকে পার্টস অফ স্পিচ মানেন, আবার অনেকে বলেন যে না এটা আলাদা, নিজেই তো পুরো একটা বাক্য বা অংশ হতে পারে।
এই ইন্টারজেকশন গুলো মূলত হচ্ছে কি আমাদের আবেগ অনুভূতি প্রকাশ করার জন্য আমরা যে ওয়ার্ড বা ওয়ার্ডস ইউজ করে থাকি, সাধারণত সেই শব্দগুলো হচ্ছে ইন্টারজেকশন। মনে করেন আপনি ইংরেজিতে, বাংলাতে আমরা যদি অনেক আনন্দ পাই আমরা বলি না ইয়ে, কিন্তু ইংরেজিতে আমরা আনন্দটাকে বলি হুররে। এই যে হুররে শব্দটা, এই শব্দটা হচ্ছে ইন্টারজেকশন। আর ইন্টারজেকশনের শেষে সাধারণত এক্সক্লেমেটরি সাইন থাকে, সো ইন্টারজেকশন চেনা আমাদের জন্য একটা সহজ। তো সাধারণত আমরা আমাদের যে গ্রামার বইগুলো আমাদের দেশে ফলো করে থাকি, যে গ্রামার গুলো ফলো করে থাকি, এই গ্রামার গুলোতে সাধারণত পার্টস অফ স্পিচ হিসেবে এই 8টার ব্যবহার বেশি। তবে অনেক আধুনিক গ্রামারবিদের মতে আরো একটি পার্টস অফ স্পিচ রয়েছে, সেটা হচ্ছে ডিটারমিনার। সো ডিটারমিনার হচ্ছে সেই সকল শব্দ যে শব্দগুলো মূলত কোনো নাউনকে স্পেসিফাই করে, কোনো নাউনকে বলে দেয়, হুইচ নাউন, কোন নাউনটা সেটা বলে দেয়। যেমন ধরেন আমি বললাম মাই পেন, মাই পেন, তাহলে এখানে মাই শব্দটা আমার এই পেন শব্দটাকে স্পেসিফাই করে দিল, নির্দিষ্ট করে দিল যে এটা অন্য যে কোনো কলম না, এটা হচ্ছে আমার কলম, ইয়োর পেন। এছাড়াও এই পসেসিভ ওয়ার্ড গুলো ছাড়াও আমাদের যে আর্টিকেলের যে শব্দগুলো আছে এ এন্ড দা, এরাও ডিটারমিনার। এছাড়া আমাদের আরো ডেমনস্ট্রেটিভ গুলো আছে, সেগুলো আমাদের হচ্ছে ডিটারমিনার, যেমন দিস, দ্যাট, দিস, দোজ, এই শব্দগুলো হচ্ছে সবগুলোই কি ডিটারমিনার। তো আমরা আজকে চেষ্টা করেছি পার্টস অফ স্পিচ নিয়ে একটা বেসিক কনসেপ্ট ডেলিভার করার জন্য। আশা করি পার্টস অফ স্পিচ নিয়ে, বেসিক কনসেপ্টটা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। তবে এই প্রত্যেকটা পার্ট নিয়ে আবার আমার চ্যানেলে খুব শীঘ্রই আলাদা আলাদা ভিডিও আসছে, নাউনের উপর আলাদা ভিডিও, প্রোনাউন, সেখানে আমরা আরো বিস্তারিত জানবো এবং এমন ভাবে জানবো যেন আমরা একবার জানার পরে এই বিষয়গুলোতে আমরা একেবারে পারফেক্ট হতে পারি। আমরা যেন আমাদের কোনো এক্সাম হোক, আমাদের প্র্যাকটিক্যাল লাইফ হোক, আমরা যেন জিনিসগুলোকে ব্যবহার করতে পারি। যেমন ধরেন আমাদের বেশিরভাগ মেডিকেল এক্সাম বলেন, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বলেন, কম্পিটিটিভ এক্সাম বলেন, সেখানগুলোতে বেশ কিছু কোশ্চেন ইংরেজির এরকম থাকে যে একটা ওয়ার্ড দিয়ে থাকে, তারপরে আইডেন্টিফাই করতে বলো হুইচ পার্টস অফ স্পিচ এটা, এই ওয়ার্ডটা মূলত কোন পার্টস অফ স্পিচ। তখন নিচে অপশন দেওয়া থাকে, ধরেন নাউন দেওয়া, প্রোনাউন দেওয়া, অ্যাডজেক্টিভ দেওয়া, অ্যাডভার্ব দেওয়া, ওখান থেকে আইডেন্টিফাই করতে হয়। কিন্তু আমরা চাইলেও আইডেন্টিফাই করতে পারি না। আবার সেন্টেন্স মেক করতে গেলে আমাদের এই পার্টস অফ স্পিচ গুলার অবস্থান এবং ব্যবহার যদি পারফেক্টলি না জানি, তাহলে আমরা এই পার্টস অফ স্পিচ গুলো ব্যবহার করে ভালো সেন্টেন্স বা পারফেক্ট সেন্টেন্স তৈরি করতে পারবো না। যেমন আমাদের অনেক স্টুডেন্টকে আমি দেখেছি প্রায় সময় লিখে ফেলে হি ইজ এ হ্যাপি, হি ইজ এ হ্যাপি। এখন এইখানে যে এই শব্দটা এসেছে, এই এ শব্দটার পরে কি আছে, হ্যাপি, এরপরে লাইন শেষ। তাহলে এখন এখানে হ্যাপি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? হ্যাপির বাংলা হচ্ছে সুখী, তার মানে এটা একটা অবস্থা বোঝায় যে কোন অবস্থায় আছে, সুখী অবস্থায় আছে, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। আর সাধারণত অ্যাডজেক্টিভ যদি বাক্যে একা থাকে তাহলে তার আগে কখনো কোনো আর্টিকেল বা ডিটারমিনার হয় না সাধারণত। তাহলে আমরা এই যে এই বাক্যে ভুল হচ্ছে, এখন এটা আমরা কেন দেয় আমাদের স্টুডেন্টরা, ওরা অনেক সময় এটা প্র্যাকটিক্যাল ব্যবহারটা জানে না যে আসলে ডিটারমিনার কোথায় বসে। ডিটারমিনার সাধারণত নাউনের পূর্বে বসে, বা ডিটারমিনার যদি নাউন মানে মানে নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেই অ্যাডজেক্টিভের আগে গিয়ে ডিটারমিনার বসে। মানে শুধু নাউন থাকলে নাউনের পূর্বে তো অবশ্যই বসবে, এছাড়াও অ্যাডজেক্টিভের পরে যদি কোনো নাউন থাকে তাহলে তখন ডিটারমিনার। অর্থাৎ আমি ওই যে আগের লাইনটা বললাম হি ইজ এ হ্যাপি, এখানে ভুল, এই লাইনটা যদি ভাবে থাকতো হি ইজ আ হ্যাপি ম্যান, তাহলে এখানে এটা কেন কারেক্ট, এখানে এটা এই জন্য কারেক্ট কারণ এখানে হ্যাপিটা মূলত ফলো করছে কাকে, ম্যানকে। যেহেতু নাউনের উপস্থিতি আছে তাহলে আমাদের একটা ডিটারমিনার হিসেবে এখানে এ বসেছে। এই ধরনের আরো অনেক ব্যবহার আছে, আর অনেক কিছু আছে যেটা আমরা ভিডিওগুলোতে শিখবো। একটা ভিডিওতে করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, অলরেডি আমার প্রায় 19-20 মিনিট ভিডিও হয়ে গিয়েছে। আমি যখন এখন প্রত্যেকটাকে ডিসক্রাইব করতে যাই তাহলে 1-2 ঘন্টার উপরে ভিডিও চলে যাবে, তো তখন আসলে আমাদের বোরিং লাগবে। তো আশা করি বেসিক কনসেপ্ট আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপরের ভিডিওগুলো যখন আসবে আলাদা পার্ট নিয়ে, সেখানে আরো অনেক বেশি ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। তো ততদিন পর্যন্ত পাশে থাকবেন, সাথে থাকবেন, এবং আমার ভিডিওগুলো যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই আপনারা শেয়ার করতে পারেন, এতে করে যারা এই বিষয়গুলো জানতে চায় তারা আরো ভালো জানতে পারে। তো আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে অনেক ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য। আবার দেখা হবে, ততদিন পর্যন্ত আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।